You are watching Magic Box Entertainment. বিষ্টুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় টিম ম্যাজিক বক্স এন্টারটেইনমেন্ট আপ্লুত। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প। তাই আবার চলে এসেছি বিষ্টুদা সিরিজের নতুন একটি গল্প নিয়ে। সেই নস্টালজিক ভৌতিক আড্ডার আমেজ আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন বিষ্টুদার ভূতের গল্প সিরিজের দ্বাদশ গল্প, জীবনপুরের মৃত্যু ফাঁদ। আশা করি একই রকমভাবে আপনাদের ভালোবাসা এবারেও আমরা পাব। তবে এই আসরে নিয়মিত যোগ দেওয়ার জন্য আপনাকে করতে হবে ছোট্ট একটা কাজ। নিচে যে সাবস্ক্রাইব বাটনটি দেখছেন ওটায় ক্লিক করুন, আর পাশে যে ঘন্টাটি রয়েছে ওটা বাজিয়ে রাখুন, যাতে সময় মতো ওটা বেজে উঠে আপনাকে জানিয়ে দেয় গল্পের আসর বসার দিনক্ষণ। চলুন শুনে নেওয়া যাক সৌমেন মজুমদারের লেখা বিষ্টুদার ভূতের গল্প সিরিজের দ্বাদশ গল্প, জীবনপুরের মৃত্যু ফাঁদ। এ আবার কি ধরনের বিপত্তি! শীতকালে কোথায় মানুষ কাঁপতে কাঁপতে রাস্তায় বেরোবে তা নয়, ছাতা মাথায় দিয়ে প্যান্ট গুটিয়ে বেরোতে হচ্ছে। প্রকৃতি দেবতা বোধহয় আমাদের সঙ্গে মজা করছে। ভরা শীতে কোথায় একটা নিম্নচাপ তৈরি হয়েছে, তার প্রভাবে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। কোনো রকম আগাম বিজ্ঞপ্তি ছাড়া শীতের দুপুরের আদুরে রোদ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। বাইরে এমন হুহু বাতাস বইছে যে মজ্জা পর্যন্ত কেঁপে উঠছে। এমন আবহাওয়ায় সকাল সকাল ঘুম থেকে উঠলে ভগবান পাপ দেবে। তাই পরিস্থিতির উপর নিজের দায় চাপিয়ে বেশ বেলা করেই ঘুম থেকে উঠলাম। ততক্ষণে বাবা মায়ের সকালের চা খাওয়া শেষ। মায়ের কাছে রীতিমতো কাঁদুনি গেয়ে এক কাপ চা জুটল। তারপর সকালের খাওয়া দাওয়া সেরে আবার কম্বলের তলায় উবু হয়ে শুয়ে একটা বই নিয়ে বসেছিলাম, কিন্তু এমন ঘুমে চোখ জড়িয়ে এলো যে বই পাশে রেখে আবার ঘুম। অনেকেই দেখি এমন শীতে স্নানের সঙ্গে শত্রুতা করে বসে, কিন্তু আমি সেটা পারি না। আমার মনে হয় স্নান না করলে বিকেলের দিকে আরও বেশি ঠান্ডা লাগে। তাই দুপুরবেলায় কাঁপতে কাঁপতে উঠে অল্প জলে স্নান সেরে নিলাম। তখনও টিপটিপ বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে থামছে বটে, আবার মাঝে মাঝেই ঝমঝম করে নেমে পড়ছে। দুপুরে খেয়ে দিয়ে আবার একটু গড়িয়ে নিলাম। সত্যি কথা বলতে এমন আবহাওয়ায় শরীর মোটেই চাইছে না কম্বলের তলা থেকে বেরিয়ে হরিদার চায়ের দোকান পর্যন্ত যেতে, কিন্তু মনের খিদেকে শরীরও অস্বীকার করতে পারে না। সন্ধ্যা হলেই যে আমাদের নিত্যদিনের নেশা হরিদার দোকানে বসে বিষ্টুদার কাছে গল্প শোনা। এমনিতেই মেঘলা আবহাওয়া, ফলে চারদিক অন্ধকার হয়েই ছিল। সন্ধ্যাও তাই একটু তাড়াতাড়ি হলো। আমিও শীতের পোশাক পরে তার উপরে একটা রেইনকোট চাপিয়ে মাথায় ছাতা দিয়ে বেরিয়ে পড়লাম। যতটা ঠান্ডা সারা দিন ধরে লাগছিল, সন্ধ্যার পর থেকে ততটা টের পাচ্ছি না। বৃষ্টি হচ্ছে বটে, তবে জল জমার মতো নয়। টুকটুক করে পৌঁছে গেলাম হরিদার দোকানে। এমন আবহাওয়ায় চায়ের কোনো বিকল্প নেই। দেখি দোকানে পল্লব আগে থেকেই বসে আছে। কিরে, কখন এলি? এই তো সবে বসলাম আর তুই এলি। চা 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 বল, একটু গাটা গরম করে নি। পল্লব মুচকি হেসে হরিদার দিকে ফিরে বলল, চা দিও হরিদা। বুবাইটা সত্যি কথা বলতে একটু ঘরকুনো। এখানে আসার 16 আনা ইচ্ছা আছে, অথচ ঘর থেকে বেরোতে চায় না। আর এমন আবহাওয়া ওর কাছে রীতিমতো অজুহাত। কিছুতেই কম্বল ছেড়ে নড়বে না। চিনি তো হাড়ে হাড়ে। হরিদা চায়ের ভার আমাদের দিকে এগিয়ে দিলে দুজনে তুলে নিলাম। এই ঠান্ডায় গরম ভারটা হাতে জড়িয়ে সে যে কি সুখ, আশা করি বলে দিতে হবে না। কতদিন চলবে বলতো এমন বৃষ্টি? খবরে দেখছিলাম তো আগামীকাল থেকে আবহাওয়া ঠিক হবে। হলেই ভালো, তবে মেঘ কেটে গেলে এবার ঠান্ডাটাও পড়বে। হ্যাঁ, ঠান্ডার সময় ঠান্ডা না পড়লে চলে। এই তো বৃষ্টির জন্য যেটুকু ঠান্ডা লাগছে, তেমন একটা শীত নেই। কোথাও একটা ঘুরতে গেলে হয় না? কোথায় যাবি? আরে যে কোনো জায়গায়। এখন না, বৃষ্টিটা কমলে ঠান্ডাটা একটু জাঁকিয়ে পড়বে, তারপর।
ঠিক আছে, অসুবিধা নেই, আমি বুবাইয়ের সঙ্গে কথা বলি, ও যদি যায়। বলে দেখ। আমার দূর সম্পর্কের এক মাসির বাড়ি রয়েছে কালিকাপুরে, কিন্তু আমি কখনো যাইনি। রাস্তাটাও পুরোপুরি জানি না, তবে খুঁজে বের করে নেব। জায়গাটার নাম জানি। কি নিয়ে আলোচনা চলছে দুই মক্কেলে? এই তো, এই পল্লব বলল যে কোথায় একটা ঘুরতে যাবে, সেই নিয়ে কথা বলছি। বসো বসো। আমাদের কথার মাঝেই বিষ্টুদা এসে উপস্থিত হলো। ও কি যেন বলছিল, রাস্তাঘাট চেনে না ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ওর কোন দূর সম্পর্কের মাসি থাকে কালিকাপুরে, তবে ও কখনো যায়নি, সেখানেই যাওয়ার কথা বলছিল। খবরদার না, অচেনা অজানা জায়গায় এইভাবে চলে যাওয়া খুব বিপজ্জনক। তাছাড়া শহরে হলে অন্তত লোকজন পাওয়া যায় জিজ্ঞাসা করার জন্য। গ্রামে গঞ্জে অচেনা জায়গায় অনেক সময় মানুষের দেখাও পাওয়া যায় না। খুব সাবধান। না না, কালিকাপুর অতটাও গ্রাম নয়। তবুও কোথাও গেলে ভালো করে জেনে শুনে যাবি। এই হরিদা, বিষ্টুদাকে চা দিও। এমনই একবার একটা গ্রামে গিয়ে আমি যে কি বিপদে পড়েছিলাম, সে কথা শুনলে অচেনা জায়গায় যাওয়ার কথা মুখে আনবি না তোরা। কেন? কেন? তাহলে বলি শোন। এমন সময় হরিদা বিষ্টুদাকে চা দিল। পরম তৃপ্তিতে গরম চায়ে একটা চুমুক দিয়ে গল্প শুরু করলো বিষ্টুদা। আমার ছোটবেলা যেখানে কেটেছে সেখানে বেশ কিছু বন্ধু বান্ধব ছিল। গৌরাঙ্গ, শিবুনাথ, শক্তিনাথ, আরও অনেকে। সবার নামও এখন আর মনে নেই। লুকোচুরি, ছোঁয়াছুঁই, ক্রিকেট, ফুটবল, খেলার কোনো বাধা ধরা গণ্ডি ছিল না। যখন যা ইচ্ছা হতো তাই খেলতাম। এলাকায় নতুন বাড়ি তৈরি হলে যতদিন না জানালা দরজা লাগানো হচ্ছে ততদিন সেখানে লুকোচুরি খেলা চলত। তারপর আম, পেয়ারা, কুল ইত্যাদি চুরি করে খাওয়া, সেসব তো আছেই। এক দিদা ছিল, আমরা কুল পাড়তে গেলেই চেঁচিয়ে পাড়া মাথায় করত। সেসব ঘটনা এখন মনে পড়লেই হাসি পায়, আবার কিছুটা মন খারাপও হয়, এই ভেবে যে আর কখনো সেই সব দিন আমি ফিরে পাবো না। কম বাদরামি করেছি ছেলেবেলায়, তোরা সেসবের কিছুই করিসনি। যাই হোক, সেসব সময়ের সঙ্গে সঙ্গে সব হারিয়ে গেছে। এখন তো বলতেই পারি না কে কোথায় আছে। একমাত্র শক্তিনাথের খবর জানি, তাও ওর সঙ্গে দেখা হয়েছিল 3 বছর আগে। ছোটবেলায় আমার সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু ছিল শিবুনাথ। বলা যায় একেবারে গলায় গলায় বন্ধুত্ব। দুজনে একসাথে পাড়াময় টোটো করে বেড়াতাম। কিন্তু ওর বাবা বদলির চাকরি করত। আমরা যখন 6ষ্ঠ শ্রেণীতে একসাথে পড়াশোনা করছি তখন ওরা সেই এলাকা ছেড়ে চলে যায়। কি ভীষণ মন খারাপ হয়েছিল বুঝতেই পারছিস, কেঁদে কেটে একেবারে অস্থির। কিন্তু ওই বয়সে কোনোভাবেই আর যোগাযোগ রাখা সম্ভব হয়নি। দিনে দিনে নতুন বন্ধু জুটল, ফলে সেভাবে আর ওকে মনে রইল না। তাছাড়া ওই যে ইংরেজি ভাষায় একটা কথা আছে না, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, দিনে দিনে ঠিক তাই হয়েছিল। তারপর পড়াশোনা শেষ হলো, কাজের জন্য এদিকে ওদিকে ছুটে বেড়াতে লাগলাম। সময় কোথায় ছেলেবেলার কথা ভাববার। এভাবেই চলছিল। তখন আমি কাজের সূত্রে বাঁকুড়ায় ছিলাম। হঠাৎ একদিন আমার কাছে একটা চিঠি এসে পৌঁছালো। কোনোভাবে শিবুনাথ আমার ঠিকানা জোগাড় করে চিঠি পাঠিয়েছে। আবেগে ভরা কথাবার্তার শেষে ও আমন্ত্রণ জানিয়েছে ওর বাড়িতে। চিঠিটা পড়তে পড়তে ছোটবেলার স্মৃতিগুলো মনে ভেসে উঠছিল। একই সঙ্গে বন্ধুকে ফিরে পাওয়ার আনন্দ এবং শৈশবের হারিয়ে যাওয়া স্মৃতির উদাসীনতা আমার মনে ভর করল। ও এখন আছে জীবনপুরে। চিঠি পড়ে যা বুঝলাম, ও বিয়ে থা করেনি, বর্তমানে একটা এনজিও চালায়। সেই জন্যই প্রায় বছর 5 হলো
ওখানেই পাকাপাকিভাবে বাড়িঘর করে ঘাঁটি গেড়েছে। কোনোভাবে খবর পেয়েছে আমি কাজের সূত্রে এখানে আছি। সত্যি কথা বলতে, এত বছর পরে ছোটবেলার বন্ধুর সঙ্গে দেখা করার সুযোগ হাতছাড়া করতে মন চাইল না। কিছুদিনের ছুটি নিয়ে একদিন সকালে আমি বেরিয়ে পড়লাম জীবনপুরের উদ্দেশ্যে। চিঠিতে ও বিস্তারিত ঠিকানা উল্লেখ করে দিয়েছে। আশা করি সেই ঠিকানা অনুযায়ী পৌঁছাতে কোনো অসুবিধা হবে না। দুটো ট্রেন বদল করে প্রায় 4 ঘন্টার রেলযাত্রা শেষে যে স্টেশনে আমি নামলাম, সেটাকে হঠাৎ করে রেল স্টেশন বলে চিনতে কষ্ট হয়। গ্রাম্য প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মে না আছে কোনো দোকানপাট, না আছে কোনো শেড। ট্রেন যেখানে দাঁড়ায় তার ধার ঘেঁষে প্ল্যাটফর্মের চিহ্ন কিছুটা আছে বটে, কিন্তু তারপর থেকেই বাকিটা মাটির। এবং এই অদ্ভুত প্ল্যাটফর্ম ঘেঁষে ধুধু মাঠ বহু দূর পর্যন্ত বিস্তৃত। আমি প্ল্যাটফর্মটা ঘুরে ঘুরে দেখলাম। বলা বাহুল্য, এখানে সিঙ্গেল লাইন, তাই একটাই মাত্র প্ল্যাটফর্ম। আমি যে প্রান্তে নেমেছি তার ঠিক উল্টো প্রান্তে একটা ছোট ঘুমটি। ওটাই এই স্টেশনের টিকিট কাউন্টার। সেই ঘুমটির ধার ঘেঁষে লোকজন যে রেল লাইন পার হয় সে ছাপ স্পষ্ট। লাইনের ওপারে একটা মাটির রাস্তা সোজা চলে গেছে। আমিও সেই পথেই যাব। কোনো লোকজন চোখে পড়ছে না। আমি টিকিট কাউন্টারে উঁকি দিয়ে দেখলাম ভিতরে একটা কাঠের চেয়ারে একজন ভদ্রলোক ঝিমোচ্ছেন। শীতের দুপুর, আর যা অবস্থা দেখছি তাতে সারাদিনে খুব বেশি লোকজন যাতায়াত করে বলে তো মনে হয় না। জেগে বসে থেকেই বা লাভ কি? আমি আর ওনাকে ডেকে বিরক্ত করলাম না। কবজিতে থাকা ঘড়িতে দেখলাম 2:30 বাজে। উত্তরে হাওয়া বইছে, রোদ ঝলমলে চারদিক। বেশ বুঝতে পারছি রাতে হাড় কাঁপানো ঠান্ডা পড়বে। গায়ে আমার একটা মোটা উলের সোয়েটার, গলায় মাফলার জড়ানো, তবু অল্প অল্প ঠান্ডা লাগছে। আমি সঙ্গে থাকা ব্যাগটা হাতে ঝুলিয়ে মাটির রাস্তা ধরে এগোতে লাগলাম। রাস্তার দুপাশে বিস্তৃত চাষের জমি। বেশিরভাগ জমিতেই ধান ফলেছে। ঝকঝকে রোদের সোনালি আলোয় পাকা ধানের অগণিত শীষগুলোকে দূর থেকে দেখে মনে হচ্ছে যেন সারা পৃথিবীটাকে কেউ সোনা দিয়ে মুড়ে দিয়েছে। অল্প কিছু জমিতে ফুলকপি, বাঁধাকপি ইত্যাদিও নজরে পড়ল। গ্রাম্য মায়াময় পরিবেশ। এমন পথে সারা দিন হেঁটে বেড়ানো যায়। তবে এখন মোটেই আমার মনের ইচ্ছা তেমন নয়। যতটা তাড়াতাড়ি সম্ভব আমাকে শিবুনাথের বাড়িতে পৌঁছাতে হবে। ও আমায় চিঠিতে লিখেছে এই রাস্তা ধরে সোজা 40 মিনিট পায়ে হাঁটতে হবে। তারপর একটা চওড়া খাল পড়বে। সেখানে বাঁশের সাঁকো পার হয়ে মিনিট 10 পায়ে হাঁটা পথ। এতটা হাঁটার কথা ভাবলে এখন আমার গায়ে জ্বর আসে, কিন্তু সে সময় এসব জল ভাত ছিল। তাছাড়া ওখানে হাঁটা ছাড়া কোনো উপায় নেই। সারা দিনে হয়তো ওই প্ল্যাটফর্মে 8-10 জন নামে, ফলে যানবাহন না থাকাটাই স্বাভাবিক। ঘড়ি দেখছি আমি মাঝে মাঝে। রাস্তার ধারে কিছু কিছু জায়গায় বড় বড় গাছপালা রয়েছে। দূর থেকে দেখে মনে হচ্ছে বিস্তীর্ণ মাঠের মাঝে সবুজে মোড়ানো পাহাড়ের গায়ে
সুড়ঙ্গ ওগুলো। এমন সুড়ঙ্গ অনেকগুলো পার হয়েছি ইতিমধ্যে। প্রায় 40 মিনিট হাঁটার পর মনে কিছুটা স্বস্তি অনুভব করলাম, কারণ এক্ষুনি সামনে পড়বে সেই সাঁকো। আসলে এতটা কষ্ট হয়তো হতো না পেটে খাবার থাকলে। সেই সকালে খেয়ে বেরিয়েছি, এখন পেটের রীতিমতো ছুঁচোয় ডন বৈঠক করছে। ওর ওখানে পৌঁছে আগে বলবো খাওয়ার জোগাড় করতে, আর পারা যাচ্ছে না। কিন্তু মনে এই পৌঁছে যাব এই ভাবনা নিয়ে আরো মিনিট 20 হাঁটার পর যখন সাঁকো বা খাল কোনোটাই চোখে পড়ল না, তখন একটু খটকা লাগলো। পথ ভুল করলাম নাকি? কিন্তু আর শরীর চলছে না। খাল সাঁকো পরে খুঁজব, আগে পেটে কিছু দিতে হবে। আমার সঙ্গে থাকা ব্যাগে কিছু খাবার রয়েছে, তাই বের করে খাবো বলে ধান ক্ষেতের পাশে রাস্তার ধারে সবুজ মখমলের মতো ঘাসের উপরে পায়ের চামড়ার চটি জোড়া পেতে বসলাম। ব্যাগ হাতড়ে খাবার বের করে খেয়ে সঙ্গে থাকা বোতলটা থেকে জল পান করলাম। যাক, এখন কিছুটা ভালো লাগছে। বেলা এর মধ্যে পড়ে এসেছে। খুব ভালো করে জানি 4:30 পৌনে 5টা বাজলেই চারদিক অন্ধকার হয়ে যাবে। আর দেরি না করে উঠে পড়লাম। এখন সময় দেখলাম প্রায় 4টে বাজে। মনে আশা নিয়ে আবার সেই পথেই হাঁটতে লাগলাম। আর একটু এগিয়ে দেখলাম চাষের ক্ষেত শেষ হয়েছে। এখন দুপাশে গাছপালা বেশ ঘন। এতক্ষণ তাও ফাঁকা জায়গায় দিনের আলো স্পষ্ট ছিল। গাছের ছায়ায় আলো এখানে অনেকটাই কম। রোদ থাকতে মনে হচ্ছিল এমন পথে সারা দিন হেঁটে বেড়ানো যায়, কিন্তু এখন ক্রমশ অসহ্য হয়ে উঠছে। অচেনা জনমানবহীন পথে আর কতক্ষণ এভাবে হাঁটতে হবে কে জানে। গাছপালায় ঘেরা পথটা পেরিয়ে রাস্তাটা 2 ভাগ হয়ে দুদিকে চলে গেছে। এবার আমি বিপাকে পড়লাম। শিবুনাথ চিঠিতে এমন কোনো মোড়ের কথা লেখেনি। কি করি? ভুল পথে গেলে ঘুরে ঘুরে নাকাল হতে হবে। তাছাড়া ট্রেন থেকে নামার পর ওই টিকিট কাউন্টারে বসে থাকা লোকটা ছাড়া আর কোনো লোক নজরে পড়েনি। জিজ্ঞাসা যে করব সে উপায়ও নেই। এদিকে সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। স্থির করলাম প্রথমে বাঁ দিকের পথটা ধরে ঘড়ি ধরে 10 মিনিট হাঁটব। যদি কোনো সাঁকো নজরে না পড়ে তবে আবার এই মোড়ে ফিরে এসে ডান দিকের পথটা ধরে হাঁটা শুরু করব। একটা মানুষের সঙ্গে যদি দেখা হয়ে যায়, আমার কাছে তার চেয়ে সৌভাগ্যের কিছু নেই সেই মুহূর্তে। এদিকে ঠান্ডা ক্রমশ বাড়তে শুরু করেছে। সঙ্গে থাকা ব্যাগে একটা শাল আছে, ওটা বের করে জড়িয়ে নেওয়া প্রয়োজন। আর একটু দেখি, তারপর বের করব। কিছুটা এগিয়ে রাস্তার আশেপাশে আবার ঘন গাছপালা। শীতকাল, তাই ঝিঁঝি খুব একটা ডাকছে না। আকাশে এক ফালি চাঁদ ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। কুয়াশা জমছে গাছপালার ফাঁকে ফাঁকে। দেখতে দেখতে অন্ধকার দিনের শেষ চিহ্নটুকু মুছে ফেলল। না, কাঁপুনি ধরছে মাঝে মাঝেই। শালটা এবার বের করতেই হবে। তাছাড়া টর্চটা না হলে পথঘাট ঠিক করে দেখতে পাচ্ছি না। এক জায়গায় দাঁড়িয়ে ব্যাগ হাতড়ে প্রথমে শালটা বের করে ভালো করে গায়ে জড়িয়ে নিলাম।
তারপর টর্চটা বের করে ব্যাগটা গুছিয়ে ফেললাম। এক হাতে ব্যাগ, অন্য হাতে টর্চটা নিয়ে উঠে দাঁড়িয়ে টর্চের বোতামটায় চাপ দিতে তীব্র আলো জ্বলে উঠল, আর সঙ্গে সঙ্গে আমি এক প্রকার চমকে উঠলাম। টর্চের আলোয় আমার যতদূর মনে হলো একটা কালো কিছু এক লাফে রাস্তা থেকে পাশের জঙ্গলে লাফিয়ে পড়ে মুহূর্তে অদৃশ্য হয়ে গেল। এমন দ্রুত ব্যাপারটা ঘটে গেল যে ভালো করে বুঝে উঠতে পারলাম না ওটা কি। আশেপাশে যা জঙ্গল, তাতে কোনো জন্তু জানোয়ার হতেই পারে, কি জানি। এর মধ্যে 10 মিনিট পার হয়ে গেছে, কিন্তু কোথাও খাল কিংবা সাঁকোর চিহ্ন নজরে পড়েনি। এবার ফিরতে হবে। এক জায়গায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে কিছুক্ষণ আলো ফেলে জায়গাটা ভালো মতো দেখলাম। রাস্তার ধারে এই জঙ্গল খুব একটা বিস্তৃত নয়। 300-400 ফুট পর থেকে চাষের জমি শুরু হয়েছে। কোথাও কোনো বাড়ি ঘর তো দূরের কথা, জনমানবের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না। তখনও আমার মনে ভয়ের ভাবনা তৈরি হয়নি। বুঝিনি আমি কোন বিপদের মাঝে এসে পড়েছি। সিগারেটটা শেষ করে এবার ফেরার পথ ধরলাম। মোড় পর্যন্ত ফিরে ডান দিকের রাস্তা ধরব। নির্জন গাছপালায় ঘেরা পথে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো আমার পিছনে পিছনে কেউ হাঁটছে। আমি একটু ভরসা পেলাম মনে। এতক্ষণে একজনকে পাওয়া যাবে ঠিকানা জিজ্ঞাসা করার মতো। মনে আশা নিয়ে পিছনে ফিরে তাকাতে দেখি কেউ নেই। শুনশান, অন্ধকার মাটির রাস্তা। ব্যাপারটা কি হলো? অথচ আমি স্পষ্ট শুনেছি পায়ের শব্দ। আশেপাশে জঙ্গলের দিকে টর্চের আলো ফেলে দেখলাম, না, কোথাও কেউ নেই। এই প্রথম মনে একটা সন্দেহ আর অজানা ভয়ের সঞ্চার হলো। তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর পৌঁছালাম সেই মোড়ের মাথায়। মনে দ্বন্দ্ব শুরু হয়েছে। ডান দিকের রাস্তায় এগোবো নাকি স্টেশনের পথ ধরব। বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করে ডান দিকের পথে রওনা হব ঠিক করলাম। কারণ এখন যদি এতটা পথ ফিরে স্টেশনে পৌঁছাই, তবে অনেকটাই রাত হয়ে যাবে। এই লাইনে 5:30টায় শেষ ট্রেন যায়। সেই ট্রেন কোনোভাবেই ধরতে পারবো না। আর স্টেশনে যে রাত কাটাবো সে উপায়ও নেই। তার উপর প্ল্যাটফর্মের যা অবস্থা, তাতে এখন যেখানে আছি তার সাথে খুব একটা পার্থক্য নেই। তার চেয়ে খুঁজে দেখি খালটা পাই কিনা। ইতিমধ্যে ডান দিকের রাস্তা ধরে অনেকটাই চলে এসেছি। বেশ কিছুটা এগিয়ে এখানে রাস্তাটা আর মাটির নয়, দেখলাম ইটের খোয়া দিয়ে তৈরি। অনেক দিন মেরামত হয়নি। বৃষ্টির জলে সুরকি ধুয়ে গিয়ে এবড়ো খেবড়ো ইটের খোয়া বিক্ষিপ্ত হয়ে বেরিয়ে পড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। একটু অসাবধানতায় হোঁচট খেয়ে পড়তে পারি। টর্চের আলোয় খুব সাবধানে এগোতে লাগলাম। কিন্তু আর কত দূর যাব? আজ যে আর শিবুনাথের বাড়িতে পৌঁছাতে পারব, সে আশা মন থেকে এক প্রকার বিদায় নিয়েছে। তবু এগোতে লাগলাম। একটা অস্পষ্ট শব্দ কানে আসতে রাস্তা বরাবর সামনের দিকে টর্চের আলো ফেললাম। দেখি একটা সাইকেল রিক্সা এগিয়ে আসছে আমার দিকে। ওহ, দেখে যে কি শান্তি পেলাম সে আর কি বলবো। পা চালিয়ে দ্রুত এগিয়ে গেলাম রিক্সার কাছে।
হাত তুলে থামতে বললাম। থামলে চালকের দিকে তাকিয়ে কেমন যেন মনে হলো। রোগা পটকা চেহারা, মাথায় বেশ অনেকখানি চুল, উচ্চতা একটু কম, ফলে প্যাডেল করছে বেঁকে বেঁকে, কারণ সিটে বসে তার পা প্যাডেল পর্যন্ত পুরোপুরি পৌঁছাচ্ছে না। আমি জিজ্ঞাসা করলাম খাল পাড়ে যাবে কিনা। মুখে কিছু না বলে শুধু ঘাড় নেড়ে যাবে বলল। আমি ভাড়া জিজ্ঞাসা করায় হাত দিয়ে ইশারা করল। দেখে বুঝলাম 2 টাকা বলছে। এখন যা অবস্থা আমার, তাতে 10 টাকা চাইলেও উঠে পড়তাম। আমি উঠে বসতে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে রিক্সা চলতে আরম্ভ করল। আমি টুকটাক প্রশ্ন করছিলাম, কিন্তু উত্তরে লোকটা মুখে কিছুই বলছে না। তারপর গলা দিয়ে অদ্ভুত শব্দ করতে বুঝলাম লোকটা কথা বলতে পারে না। ঠিকানা জিজ্ঞাসা করে বিস্তারিত জেনে নেব, সে পরিকল্পনা বাদ দিতে হলো। চারদিকে অন্ধকার, কুয়াশা ক্রমশ বাড়ছে। এক ফালি চাঁদের ক্ষীণ আলো যেন পৃথিবীর বুকে পৌঁছানোর আগেই বিলীন হয়ে যাচ্ছে। নিস্তব্ধতা যেন আমার নিঃসঙ্গতাকে পরিহাস করছে। আমি এক নির্বাক চালকের রিকশায় অসহায় সওয়ারি হয়ে এগিয়ে চলেছি অন্ধকারের দিকে। কিছুক্ষণের মধ্যে কুয়াশা যেন ভয়ঙ্কর রকম ঘন হয়ে উঠল। এ কি কুয়াশা নাকি অলৌকিক ধোঁয়া জানি না। এমন অবস্থা হলো যে এখন আর আমার সামনেই রিকশার সিটে বসে থাকা চালককেও আমি দেখতে পাচ্ছি না। কোন পথে চলেছি কে জানে। অজানা ভয় ধীরে ধীরে মনকে জড়িয়ে ধরছে। আমিও চুপ করে বসে আছি। মনে প্রশ্ন জেগেছে, আমি কি কাজটা ঠিক করলাম এই অজ্ঞাত রিকশা চালকের রিকশায় চড়ে? এসব ভাবতে ভাবতে ক্লান্তিতে চোখ লেগে এসেছিল। চালকের গলার আওয়াজ পেয়ে তন্দ্রা কেটে গেল। দেখলাম আমি পৌঁছেছি একটা মোটামুটি চওড়া খালের সামনে। সামনেই দেখা যাচ্ছে বাঁশের সাঁকো। আমি রিকশা থেকে নেমে 2 টাকা লোকটার হাতে দিতে রিকশা নিয়ে লোকটা ফিরতি পথ ধরল। এখানে কুয়াশা আছে, তবে খুব একটা নয়। তাকিয়ে দেখে মনে হলো সব কুয়াশা যেন খালের জলের উপরে ভিড় জমিয়েছে। সাঁকোটাকে দেখে মনে হচ্ছে কুয়াশায় ভেসে আছে। যেখানে আমি নেমেছি সেখানে কিছুটা জায়গা বাঁশের খুঁটি পুঁতে বেড়া দিয়ে ঘেরা, তার ওপাশে খাল। আমি ব্যাগটা হাতে ঝুলিয়ে জায়গাটা পার হয়ে সাঁকোর দিকে এগোচ্ছি। ঠিক এমন সময় পিছন থেকে একটা অদ্ভুত কণ্ঠ ভেসে এলো। কোথায় যাচ্ছেন? আমি আশা করিনি এখানে কোনো মানুষ থাকতে পারে। হঠাৎ শুনে তাই চমকে উঠে পিছন ফিরে দেখলাম একজন 50-55 বছর বয়সী ভদ্রলোক অন্ধকারে দাঁড়িয়ে আছেন। 6 ফুটের উপরে লম্বা, গায়ের রং তামাটে, মাথায় পাট করে আঁচড়ানো চুল, পরনে একটা ফতুয়া আর ধুতি। আমি কিছুটা থতমত খেয়ে চুপ করেছিলাম। তাই ভদ্রলোক আবার জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছেন এত রাতে? ওপারে যাব, আমার বন্ধুর বাড়িতে। কি করে যাবেন? আমি কিছুটা অবাক হয়ে বললাম, মানে? মানে ওপারে এত রাতে তো যাওয়া সম্ভব নয়। আমি বিস্মিত হয়ে সাঁকোর দিকে ইঙ্গিত করে বলতে যাব
যে ওটা পার হয়ে যাব, সে সময় এক প্রকার পরিহাস করে তিনি বললেন, ওটা ভাঙা, পার হতে পারবেন না। এখানে একজন লোক ছোট নৌকা নিয়ে পারাপারের কাজ করে, কিন্তু সন্ধ্যার পর সে আর থাকে না। আবার কাল সকালে পাবেন তাকে। তার মানে এখন কি যাওয়ার আর কোনো উপায় নেই? আছে, ওই খাল সাঁতার কেটে পার হতে হবে। তাই এই শীতে মনে হয় না আপনি তা করতে চাইবেন। কোনো প্রশ্নই ওঠে না এই কনকনে ঠান্ডায় খালে নেমে পড়ার। তাছাড়া সঙ্গের ব্যাগে পোশাক আশাক জিনিসপত্র রয়েছে। আমি পার হলেও ওটাকে তো ভালোভাবে পার করতে পারবো না। বললাম সে কথা, কিন্তু সমস্যা হলো এখন কি করব? তবে কি এই খালের ধারে বসে সারা রাত কাটাতে হবে? যেন আমার মনের ভাবনা তিনি বুঝতে পারলেন। বললেন, আপনাকে দেখে তো ভদ্রলোক বলেই মনে হচ্ছে। যদি আপনার আপত্তি না থাকে তবে আমি একটা প্রস্তাব দিতে পারি। হ্যাঁ বলুন। এই পাশেই আমার বাড়ি, একলাই থাকি। সমস্যা না হলে আজ রাতটা আমার বাড়িতে কাটাতে পারেন। ধন্যবাদ, তবে অযথা আপনাকে ঝামেলায় ফেলতে চাইছি না। ঝামেলার কোনো ব্যাপার নেই সেইভাবে। আর তাছাড়া এই রাতের বেলায় আপনি যাবেন কোথায়? আমার পরিস্থিতি আমি বেশ বুঝতে পারছি। এক প্রকার নিরুপায় আমি। না পারছি সাঁকো পেরিয়ে ওপারে যেতে, না কোনো উপায় আছে স্টেশনে ফিরে যাওয়ার। আবার এমন একজন অচেনা মানুষের কথায় হুট করে তার বাড়িতে চলে যাওয়াও বড্ড অস্বস্তিকর বিষয়। আর কোনো লোকজন চোখে পড়ছে না। ওনার বাড়িতে যাব না বললে যদি এই লোকটাও চলে যায়, তবে এই খালের পাড়ে বসে রাত কাটানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। লজ্জা ঘৃণা ভুলে তাই ওনার প্রস্তাবে সম্মত হলাম। মিনিট পাঁচেক সামনের দিকে এগিয়ে একটা মোটামুটি বড় কাঠের বাড়ি, উপরে টালির চাল। অন্ধকারে ওনার সঙ্গে হাঁটতে হাঁটতে সেই বাড়ির সামনে পৌঁছালাম। দরজায় তালা লাগানো। ফতুয়ার বুক পকেট থেকে চাবি বের করে লোকটা দরজা খুলল। আপনি কি এখানে একাই থাকেন? হ্যাঁ, আপাতত একাই বলতে পারেন। অজ্ঞাত পরিচয় ব্যক্তির ব্যক্তিগত বিষয় নিয়ে প্রয়োজনের অতিরিক্ত প্রশ্ন না করাই ভালো, তাই সে বিষয়ে আর কথা বাড়ালাম না। সদর দরজা দিয়ে ভিতরে ঢুকেই বড় একটা ঘর। তার এক পাশে একটা চৌকি রাখা, অন্য পাশে দুটো কাঠের চেয়ার এবং খাওয়ার টেবিল। ওপাশে চোখে পড়ছে দুটো ঘরের দরজা। সম্ভবত ওগুলো শোয়ার ঘর। সদর দরজা দিয়ে ঢুকে ডান দিকে যেদিকে খাওয়ার টেবিল এবং কাঠের চেয়ার রয়েছে, সেদিকে আর একটা দরজা। সম্ভবত ওটাই রান্নাঘর। আমি এসে আপনার ঝামেলা বাড়ালাম? মোটেই না, সে ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। কখন কোথায় কার ক্ষুধার অন্ন লেখা আছে তা কেউ জানে না। রাতে ভাত খেতে আপনার কোনো অসুবিধে নেই তো? না না। তারপর ডান দিকের দরজাটা দেখিয়ে আমাকে বললেন, এই দরজা দিয়ে বাইরে গিয়ে দেখুন, বালতিতে জল আছে। যান, হাত মুখ ধুয়ে নিন। আমি দরজা খুলে বাইরে গিয়ে দেখলাম সেখানে রান্নার ব্যবস্থা আছে। বাঁ দিকে আরেকটা দরজা, তবে সেই দরজায় কোনো পাল্লা নেই। দরজার সামনে বালতিতে জল রাখা। আমি হাত মুখ ধুয়ে ঘরে এলাম। ভদ্রলোক আমাকে একটা ঘরে বসিয়ে রান্নার ব্যবস্থা করতে গেলেন। যে দুটো ঘরের দরজা দেখে আমি অনুমান করেছিলাম শোয়ার ঘর, সেই দুটোর ডান দিকের ঘর এটা। বেশ বড় একটা বিছানা পরিপাটি করে পাতা। পথের ক্লান্তিতে শরীর অবসন্ন হয়ে পড়েছিল। এতক্ষণ পরে বিছানা পেয়ে তাই আর বসে না থেকে গা এলিয়ে দিলাম। পায়ের কাছে গোটানো কম্বল রয়েছে,
সেটা দিয়ে পাটা ঢেকে নিলাম। দিশাহীনভাবে সারাটা দিন কিভাবে কেটে গেল। রাত 9টা বেজে গেছে। কোনোভাবে রাতটা পোহালে বাঁচি। এখান থেকে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। ভদ্রলোক সত্যি আমার খুব উপকার করেছেন। এই ঠান্ডায় সারা রাত খালের পাড়ে বসে থাকতে হলে নির্ঘাত শরীর খারাপ হতো। এই রে, কথায় কথায় ভদ্রলোকের পরিচয়টাই জানা হয়নি। খাওয়ার সময় জিজ্ঞাসা করতে হবে। ওনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা সত্যি আমার জানা নেই। রাত 10টা নাগাদ ভদ্রলোক আমাকে খেতে ডাকলেন। হ্যাঁ, বেশি কিছু তো জোগাড় করতে পারিনি, আপনাকে একটু কষ্ট করে খেতে হবে আর কি। এবার আপনি আমায় লজ্জায় ফেলছেন। আমার আশ্রয়দাতা আপনি। আপনি না থাকলে আমায় এই শীতে খালপাড়ে রাত কাটাতে হতো। ভদ্রলোক বললেন বটে সামান্য আয়োজন, কিন্তু খেতে বসে দেখলাম আয়োজন যথেষ্ট পরিপাটি। গরম গরম ভাত, সঙ্গে ডাল আর আলু ভাজা, তারপর রুই মাছের ঝোল। এই শীতে আর কিছুর প্রয়োজন অন্তত আমার নেই। আমি খেতে বসলে উনি আমায় পরিবেশন করছিলেন। বললাম, আপনিও বসে পড়ুন না, একসঙ্গে খেয়ে নি। রাত তো অনেকটাই হয়েছে। আমি অনেকবার বলার পরেও উনি খেতে বসতে রাজি হলেন না। অগত্যা আমি একাই খেতে শুরু করলাম। খেতে খেতে জিজ্ঞাসা করলাম, আপনার পরিচয়টা জানা হয়নি। আমি স্বপন ভট্টাচার্য। আমিও নিজের পরিচয় দিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ ওনার সঙ্গে কথা বলে বাইরে বেরিয়ে একটা সিগারেট শেষ করে ঘরে ফিরে দেখলাম ওনার খাওয়া দাওয়া ইতিমধ্যে হয়ে গেছে। তারপর শুভরাত্রি জানিয়ে নিজের ঘরে ফিরে শুয়ে পড়লাম। রাত তখন প্রায় 11টা বাজে। বাইরের ঘর থেকে ভেসে আসা শব্দ শুনে বুঝতে পারলাম উনিও সব গুছিয়ে শুয়ে পড়লেন। সারাদিনের পরিশ্রম এবং উৎকণ্ঠায় শরীর এমনিতেই ক্লান্ত ছিল। তাই শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই নরম কম্বলের আরামদায়ক উষ্ণতায় গভীর ঘুম আমায় আচ্ছন্ন করে ফেলল। গভীর রাতে কিছু অস্বাভাবিক শব্দ পেয়ে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। এসে থেকে যা বুঝেছি, এ বাড়িতে স্বপন বাবু ছাড়া আর কেউ থাকে না। কিন্তু যে শব্দ আমার কানে এলো তা মোটেই স্বপন বাবুর নয়। একজন মহিলা একটা একঘেয়ে সুর গুনগুন করছে, আর তার সঙ্গে নূপুরের শব্দ করে বাইরের ঘরে এ প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে বেড়াচ্ছে। আমার পঞ্চেন্দ্রিয় সজাগ হয়ে উঠল। সন্ধেবেলায় পায়ের শব্দ পেয়ে পিছন ফিরে কাউকে দেখতে না পাওয়ায় যে ভয় আমার মনে জন্ম নিয়েছিল তা এতক্ষণ ভুলেই গেছিলাম। অপ্রত্যাশিত কারো উপস্থিতি আমার মনে সেই ভয় আবার জাগিয়ে তুলেছে। খালপাড়ে রাত্রিযাপন থেকে বাঁচতে কোনো বিপদের কাছাকাছি এসে পড়লাম না তো? এই বাড়িতে কোনো মহিলা আছে বলে তো মনে হয়নি। তাহলে এই কণ্ঠস্বর কার? কে পায়চারি করছে বাইরের ঘরে? চট করে বাইরে বেরোতে সাহস হলো না। আরো কিছুক্ষণ কম্বলের তলায় কান খাড়া করে অপেক্ষা করলাম। এবার টের পেলাম পাশের ঘরের দরজা খোলার শব্দ। গুনগুন সুরটা
এখন বন্ধ হয়েছে। কি ঘটছে বাইরে কল্পনা করার চেষ্টা করছি আমি। হতে পারে স্বপন বাবুর কোনো গোপন প্রণয়ী রয়েছে, সে এসেছে স্বপন বাবুর কাছে। আমার হঠাৎ করেই বড্ড ঠান্ডা লাগছে, যেন মনে হচ্ছে ঘরে কোনো দিক থেকে বাইরের হিমশীতল বাতাস ঢুকছে। এতক্ষণ চোখ দুটো বন্ধ করেছিলাম, কম্বলটাও মুড়ি দেওয়া ছিল। কম্বলটা মুখের উপর থেকে সরিয়ে বাতাস কোন দিক থেকে আসছে দেখতে জানালার দিকে তাকাতেই ভয়ে আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। জানালাটা খোলা, মৃদু চাঁদের আলোয় দেখলাম সেই রিক্সা চালক হাসি হাসি মুখে জুলজুলে দৃষ্টিতে জানালা দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। অন্ধকারে তার চোখ দুটো যেন উজ্জ্বল হয়ে আছে। আমি টর্চটা বালিশের কাছেই রেখেছিলাম ঘুমানোর আগে। তাড়াতাড়ি সেটা হাতে তুলে নিয়ে জানালার দিকে আলো ফেলতেই দেখি কেউ নেই সেখানে। এসব কি মনের ভুল, নাকি সত্যি কিছু ঘটছে আমার চারপাশে? হতে পারে জানালাটা ঠিক করে আটকানো ছিল না, তাই মাঝরাতে খুলে গেছে। কিন্তু ওই যে লোকটাকে দেখলাম, সেটাও কি মনের ভুল? নিরুপায় হয়ে কম্বল ছেড়ে বেরিয়ে জানালাটা বন্ধ করে দিলাম। ছিটকিনি লাগিয়ে পিছনে ফিরতে টর্চের আলোয় যে মূর্তি আমি দেখলাম তার ভয়াবহতা বর্ণনার অতীত। দেখলাম স্বপন বাবু হাতে একটা ঝকঝকে ধারালো ছুরি নিয়ে, ঠোঁটের কোণায় ক্রূর হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। যে লোকটা একটু আগে আমায় আপ্যায়ন করে খেতে দিলেন, তার এমন পরিবর্তনে আমি বিস্মিত। আমি কিছু বলতে যাব এমন সময় লক্ষ্য করলাম স্বপন বাবুর দৃষ্টি ঠিক আমার দিকে নয়, বিছানার দিকে। আমি সে দৃষ্টি অনুসরণ করে বিছানার দিকে তাকালাম। কিছুই নেই সেখানে। সঙ্গে সঙ্গে দরজা খোলার শব্দ পেয়ে তাকিয়ে দেখলাম লোকটা ঘর ছেড়ে বেরিয়ে গেছে। দরজার পাল্লাটা এখনো নড়ছে। আমি কিছু বুঝে ওঠার আগেই শুনতে পেলাম একটা তীব্র আর্তনাদ। সঙ্গে সঙ্গে একজন অজ্ঞাত মহিলার অট্টহাসি। এ শব্দ আসছে পাশের ঘর থেকে। তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে পাশের ঘরের দরজার সামনে গিয়ে দেখলাম এক ভয়াবহ দৃশ্য। স্বপনবাবুর নিথর দেহটা ঘরের মেঝেতে হাত পা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে আছে। তার সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে। গলার কাছে গভীর একটা ক্ষত। বোঝা যাচ্ছে ছুরি দিয়ে গলার অর্ধেক কেটে ফেলা হয়েছে। আর তখনও তার উপরে বসে নিথর দেহটার বুকের উপর তীব্র আক্রোশে অনবরত ছুরির আঘাত করছে রুদ্রমূর্তি এক মহিলা। আমি দরজার সামনে পৌঁছাতে সে আমার দিকে মুখ ফিরিয়ে তাকালো। কি ভয়ঙ্কর সেই মুখখানি! চোখের মণিতে সাদা আস্তরণ, চুলগুলো এলোমেলো হয়ে জট পাকিয়ে আছে। এ ভয়াবহ দৃশ্য দেখে আমি মুহূর্ত মাত্র থম মেরে থেকে প্রাণপণে ছুটতে আরম্ভ করলাম। সদর দরজাটা খোলাই ছিল। সেটা পেরিয়ে আমি প্রাণপণে ছুটছি, আর পিছনে পিছনে শুনতে পাচ্ছি অজ্ঞাত মহিলার অট্টহাসি।
ভ্রান্তের মতো কখনো ছুটতে ছুটতে, কখনো হাঁটতে হাঁটতে যখন সেই মোড়ের মাথায় পৌঁছালাম, অর্থাৎ যে মোড় থেকে ভুল করে প্রথমে বাঁ দিকে চলে গেছিলাম, তখন চারদিক অনেকটাই ফর্সা হয়ে এসেছে। এরপর ক্লান্ত অবসন্ন দেহে একসময় হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্মে পৌঁছালাম। বড় ঘরে আমার ব্যাগটা রাখা ছিল। সৌভাগ্যবশত পালানোর সময় সেটা তুলে নিয়েছি, কিন্তু চামড়ার চটিটা খোয়া গেছে। এরপর প্রথম ট্রেন ধরে আমি ফিরে আসি। এই সম্পূর্ণ ঘটনা জানিয়ে এরপর একটা চিঠি লিখেছিলাম শিবুনাথকে। সেই চিঠির উত্তরে শিবুনাথ যেটুকু জানিয়েছিল তার সারমর্ম এই: ও খবর নিয়ে জেনেছে স্বপন ভট্টাচার্য নামে কোনো লোক এখন আর ওখানে থাকে না। একজন ছিল, সে বছর 5 আগে মারা গেছে। অজ্ঞাত কোনো কারণে গলা কেটে কেউ তাকে খুন করেছিল। একই সঙ্গে সেই বাড়ি থেকে উদ্ধার হয়েছিল এক বোবা রিকশা চালকের মৃতদেহ। পুলিশ এই ঘটনার কিনারা করতে পারেনি। পরিত্যক্ত বাড়িটা এখনো আছে, তবে ঝোপঝাড় জঞ্জালে অবস্থা শোচনীয়। গ্রামের লোকেরা ভয়ে ওদিকে যায় না। সবাই বলে ওই বাড়িতে নাকি ভূত আছে। এই ঘটনার পর থেকে আমি কোনো জায়গা সম্পর্কে ভালো মতো খোঁজ খবর না নিয়ে যাওয়া ছেড়ে দিয়েছি। এই পর্যন্ত বলে বিষ্টুদা থামল। পল্লবের চোখ মুখের ভাব দেখলাম বদলে গেছে। বিষ্টুদা হরিদার কাছ থেকে একটা সিগারেট নিয়ে দোকানের লাইটারে ধরিয়ে আমাদের বিদায় জানিয়ে বাড়ির পথে রওনা হলো। বৃষ্টি এখন কিছুটা ধরেছে, আমরাও উঠে পড়ব। এমন সময় পল্লব বলল, অর্ণব, থাক বুঝলি, ভূত প্রেতের কবলে না পড়লেও অচেনা জায়গা, পথ হারিয়ে যেতেই পারে। তার চেয়ে ভালো একটা চেনা জায়গা খুঁজে বের করি, কি বলিস? শুনছিলেন সৌমেন মজুমদারের লেখা বিষ্টুদার ভূতের গল্প সিরিজের 12 গল্প জীবনপুরের মৃত্যু ফাঁদ। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সোমা, অর্ণব, প্রীতম এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। কোনো গল্পের আপডেট যাতে মিস না হয় সেজন্য বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।